আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা, আনুগত্য, যোগ্যতা ও দূরদর্শিতার ভিত্তিতে পদোন্নতি দেওয়ার নির্দেশনা দেন। এর আগে নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। পরে বিমান বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন স্মারক ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় আকাশ প্রতিরক্ষা কার্যক্রম এবং বিমান বাহিনীর এয়ার কমান্ড অপারেশন সেন্টার সরেজমিনে পরিদর্শন করেন তিনি। চট্টগ্রাম থেকে ভার্চুয়ালি মহড়া অবলোকন করেন প্রধানমন্ত্রী। পদোন্নতি পর্ষদে নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ও শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসের প্রথম দিনে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রীতি অনুযায়ী তাকে অভিবাদন এবং গার্ড অফ অনার প্রদান করা হয়। বেলা 11:15টায় হেয়ার রোডে তার সরকারি বাসভবন থেকে রওনা হয়ে 11টায় বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভ্যর্থনা জানানো হয়। এরপর গার্ড অফ অনারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসের প্রথম দিনে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রীতি অনুযায়ী তাকে অভিবাদন এবং গার্ড অফ অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও আজ থেকেই শুরু হলো। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদী শাসন আমলের 17 বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করেছে, যথাযথ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। সকালে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, 17 বছরের অব্যবস্থাপনায় গরিব মানুষের উন্নয়ন হয়নি, তাই সরকারের মূল কাজ হবে দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করা। নবনিযুক্ত মন্ত্রী আরও বলেন, বিগত দিনে এদেশের বিচার বিভাগকে হত্যা করা হয়েছিল। বিচারের রায় মন্ত্রণালয় থেকে লেখা হতো। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে জানিয়ে তিনি বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার সব মানুষের সেবা করবে, এটা সত্যি, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত দরিদ্র যারা আন্ডার প্রিভিলেজ তাদের, আমাদের তারা হলো প্রায়োরিটি। কেননা যারা সচ্ছল ধনী সমাজে যারা থাকেন তারা কিন্তু আসলে সরকারের উপর অতটা নির্ভরশীল হওয়ার প্রয়োজন হয় না, কারণ তারা নিজের যে প্রয়োজন, নিজের যে ব্যবস্থাপনা, নিজের যে কার্যক্রম, সেগুলো কিন্তু তারা নিজেরাই পরিচালনা করতে পারে। মন্ত্রিসভায় নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা আজ সচিবালয়ে অফিস শুরু করেছেন। তাদের আজকের কার্যক্রম সম্পর্কে জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, নতুন মন্ত্রীদের আজকের কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? নাফিসা, ইতিমধ্যে জানেন যে প্রত্যেক মন্ত্রী তাদের দপ্তরে আজকে যে প্রথম কর্মদিবস সেটি তারা শুরু করেছেন। ইতিমধ্যেই পরিচয় পর্ব রয়েছে এবং শুভেচ্ছা বিনিময়, সেগুলো তারা শেষ করেছেন এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে যারা কথা বলেছেন মন্ত্রীরা দায়িত্বপ্রাপ্ত এবং প্রতিমন্ত্রী তারা জানিয়েছেন যেটি আমাদেরকে, যে তাদের প্রথম অগ্রাধিকার পাবে জনগণের সেবা নিশ্চিত করার জন্য যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। ইতিমধ্যেই আমি জানি যে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান তার কর্মকর্তা যারা রয়েছেন এখানে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তিনি স্থানীয় সরকার নির্বাচন সহ এই মন্ত্রণালয়ে যা বিভিন্ন কাজ রয়েছে সেগুলো তিনি পর্যায়ক্রমে করবেন এবং আমাদেরকে নিয়মিতভাবেও বলেছেন যে এইসব বিষয় নিয়েও তিনি খোলামেলা কথা বলবেন দায়িত্ব আরেকটু কাজ গুছিয়ে নেওয়ার পরে। এছাড়া বিমান মন্ত্রী যিনি রয়েছেন
রাশিদুজ্জামান মিল্লাত, তিনিও কিছুক্ষণ আগে কথা বলেছেন। তিনিও তার অগ্রাধিকার দিয়েছেন যে তার কাজের যে জনসেবা নিশ্চিত করার জন্য বিমান সহ বিভিন্ন যে মন্ত্রণালয়ের দায়িত্বগুলো রয়েছে সেগুলো তিনি সুচারুভাবে সম্পন্ন করবেন। এছাড়া তথ্যমন্ত্রী সকালে তার মন্ত্রণালয়ে এসেছেন এবং তিনি যে সেখান থেকে সে কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং শুভেচ্ছা বিনিময় করেছেন সেখানে কর্মকর্তাদের সাথে। তিনি সেটি জানিয়েছেন যে বিগত সময়ে গণমাধ্যমকে 17 বছর যেভাবে চেপে ধরা হয়েছিল সেখান থেকে সেটিকে ফিরিয়ে এনে গণমাধ্যম যে জনগণের জন্য তথ্য জানার যে অধিকার বিষয়টি থাকবে সব কিছুই স্বাধীন এবং মুক্ত করা হবে এবং সেই নিয়ে তিনি কাজ করতে চান। এছাড়া আমরা আরও অন্যান্য প্রতিমন্ত্রী এবং মন্ত্রীরা যারা রয়েছেন এবং পার্বত্য মন্ত্রণালয় যিনি দায়িত্ব পেয়েছেন তিনিও তার প্রথম দিন অফিস করেছেন এবং তিনি তার অগ্রাধিকার ভিত্তিতে মন্ত্রণালয়ের যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছেন সেই কাজগুলো করতে চান। সবাই একটি কথা বলেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেবা নিশ্চিত করার জন্য, জনগণের কাছে যে সেবা পৌঁছে দেওয়ার জন্য সহজে সেই কাজগুলো তারা করতে চান। নাফিসা। জানছিলাম নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের কার্যক্রম সম্পর্কে। বিভাগীয় শহর রংপুরের নিজ বাড়ি থেকে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী ও 2 ছেলে মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রংপুর জেলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী অবসরের পর হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কাজ করতেন। পুলিশ বলছে 3-4 দিন আগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে এবং এর আগে ওই বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গলায় রশি বা গামছা পেঁচিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রতিবেশী 2 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রংপুর থেকে আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় AKM মইনুল হকের পাঠানো রিপোর্ট। রংপুর নগরীর ঘনবসতিপূর্ণ এলাকা 24 নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়া। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করতেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার মেয়ে প্রাপ্তি ও ছেলে পিয়ম। কিন্তু 3-4 দিন ধরে কোনো সাড়া শব্দ নেই কারোরই। আত্মীয় স্বজনরা কোনো সাড়া না পেয়ে শনিবার রাতে খোঁজ নিতে ছুটে যান মাছুয়াপাড়ার ওই বাসায়। ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশের সহযোগিতায় বাড়িতে প্রবেশ করেন তারা। পরে বাড়ির বেডরুম, সিঁড়ি ও চিলেকোঠায় 4 জনের মৃতদেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। উনি যে ঠান্ডা স্বভাবের মানুষ, উনি যে নিরীহ মানুষ, ওনার যে শত্রু থাকতে পারে এটা তো আমরা ভাবতেই পারি না। আমার বাবাও যেমন, আমার চাচাও যেমন। এই ঘটনায় সিআইডি, পিবিআই ও রংপুর মেট্রোপলিটন পুলিশ বাড়ি থেকে আলামত সংগ্রহ ও মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা 3 থেকে 4 দিন আগে ডাকাতির পর পরিবারের সকলকে হত্যা করা হয়েছে। তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। আমাদের ক্রাইম সিন টিম কাজ করছে, বডিগুলো একদম ডিকম্পোজিশন এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এইরকম পেতনা। এলাকাবাসী ও নিহতের স্বজনরা বলছেন, একটি নিরীহ পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ওদেরকে আমি যতদিন থেকে চিনি, ওরা মানে ওদের ফ্যামিলি হচ্ছে এমন একটা ফ্যামিলি, অনেক সহজ সরল লাইফ লিড করে আর কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। তদন্ত করতেছে, তদন্তের মাধ্যমে তাদের যথাযথভাবে শাস্তি প্রক্রিয়া কাজ করবে। এ ঘটনায় সকালে ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ডাকাতি হোক বা অন্য যে কোনো কারণে হোক, অবিলম্বে এটার মূল কারণ উদ্ঘাটন হওয়া উচিত, কারণ এটার উপর আমাদের অনেকটা জননিরাপত্তা নির্ভর করছে। আগামী দিনে আমাদের এই শহরের মানুষের আমরা চাই নিরাপদে বসবাস করতে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মুগ্ধ ও সিদ্ধান্ত নামে প্রতিবেশী 2 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে রংপুর কোতোয়ালি থানা পুলিশ। এনটিভি নিউজ ডেস্ক। কয়েক ঘন্টার আকস্মিক ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিমজ্জিত খাগড়াছড়ি সদরের নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। তবে দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলে এখনো পানি। শনিবার সারা দিনের বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়। শুক্রবারের বৃষ্টিতে খাগড়াছড়ি সদরের মেহেদিবাগ ও নিচের বাজার এলাকায় বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরবাড়ি ও দোকানপাট থেকে কাদা ও জমে থাকা পানি পরিষ্কার করেছেন স্থানীয়রা। কোথাও কোথাও বন্যার পানির চিহ্ন ও কাদার আস্তরণ এখনো স্পষ্ট রয়েছে। এদিকে সদর উপজেলা সহকারী কমিশনার নুসরাত জাবিন জানান, বন্যা দুর্গত মানুষের জন্য প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।